পার্টি লিখে গেছি না? পার্টিশন কোএফিশিয়েন্ট কেপিসি। সবার আগে আমাদেরকে জানতে হবে পার্টিশন কোএফিশিয়েন্টটা কি। শোনো, এখানে কি পার্টিশন আর পার্টিশন কোএফিশিয়েন্ট ডেফিনিশন। পার্টিশন কোএফিশিয়েন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ভ্যালু, মানে এটা সিম্পলি একটা কি ভ্যালু। কিসের ভ্যালু সেইটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে পার্টিশনটা কি, পার্টিশন ঘটনাটা কি। দেখো, আমি তোমাকে বলি, ধরো এটা লিকুইড, লিকুইডের মধ্যে এই লিকুইডের নাম হচ্ছে লিকুইড এক্স। এই লিকুইড এক্স এর মধ্যে জেড জেড নামে একটা সাবস্টেন্স ডিজলভ করা আছে। আচ্ছা, এরকম জিনিস আছে না যে মনে করো আমি যদি বলি ধরো ডেটল, ডেটল কিন্তু ওয়াটারের মধ্যেও সলিউবল, মানে ডিজলভ হয়ে যায়, আবার অ্যালকোহলের মধ্যেও সলিউবল, ডিজলভ হয়ে যায়। আবার অ্যালকোহল দেখো, অ্যালকোহল কিন্তু ওয়াটারের মধ্যেও ডিজলভ হয়, আবার অয়েলের মধ্যেও ডিজলভ হয়। অ্যালকোহল ডিজলভস ইন বোথ ওয়াটার অ্যান্ড অয়েল। আচ্ছা, ওয়াটার অ্যান্ড অয়েল কি মিক্স হয়? হয় তরকারি। ধরো আমি এর উপরে আর একটা লিকুইড দিলাম। আচ্ছা, এখানে অনেকগুলো জেড ছিল, জেড 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 জেড। এবার আমি যখনই এখানে লিকুইড ওয়াই ঢাললাম, কি হলো? কিছুটা জেড এখানে রয়ে গেল লিকুইড এক্স এর ভিতরে, আর কিছুটা জেড এখানে রয়ে গেল, মানে চলে আসুন লিকুইড ওয়াই এর। সবগুলো আসবে না, কারণ ওই আস্তে 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 আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছে। আমি তোমাকে ব্যাপারটা বোঝাই। মনে করো কন্টিনিউয়াসলি, মনে করো যে এই রুমে স্টুডেন্টরা আসতেছে, এসে বসতেছে একটা সার্টেন টাইম, কিন্তু এই রুমে স্টুডেন্ট ধরা একটা লিমিট আছে না। তো দিশা মেঘা যখন আসছে তখন এখানে বসার জায়গা ছিল না। তা আমি করলাম, দিশা মেঘা এখানে আসলো, কিন্তু আমি এবার ওই রুমে পাঠাই দিলাম। এখানেও তো বসার জায়গা, কিন্তু এখানে আমি কেন বসে দিইনি? স্পেস। এইটাই। বা ধরো এই রুমে স্পেস, বা ধরো না, ওটা আবার কেমন হবে, আবার লম্বা লম্বা টেবিল লাগবে থাকে। ধরো বিষয়টা এরকম অনেকটা, মনে করো যে এই ক্লাসে মনে করো স্পেস আছে, বাট ধরো অনেক মানুষ বসে আছে, স্পেস আছে। এই জন্য ধরো দিশা মেঘা আসলো, এসে বসলো, আমি বললাম যে না, গ্যাদারিং বেশি হয়ে গেছে, ধরো ওই রুমে যাও, জায়গা কিন্তু ছিল, তো বললাম যে ওই রুমে যাও, গ্যাদারিং কম হবে। তো ঠিক সেরকম, তো আমি চাইলে এখান থেকে আরও স্টুডেন্ট আমি ওই রুমে পাঠাতে পারতাম। এরকম এখানে সব জেডরা ডিজলভ হয়ে আছে। তো লিকুইড ওয়াই দেওয়ার পরে লিকুইড ওয়াইয়ের মধ্যে কিছু স্পেস আছে, তো কয়েকটা জেড এখান থেকে এখানে চলে গেল। যাইতে যাইতে আবার যখন দেখলো যে না, এবার তো এখানে বেশি হয়ে যাচ্ছে,
আবার এখান থেকে এখানে চলে আসবে। এভাবে করে যাওয়া আসা করতে করতে এই একটা স্টেট তৈরি হবে, জেড এর যাওয়া আসা চলতেছে। এখনো কিন্তু যাওয়া আসা চলতেছে, কিন্তু একটা জেড যাচ্ছে আরেকটা জেড চলে আসতেছে, একটা জেড যাচ্ছে আরেকটা জেড চলে আসতেছে। তার মানে কি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রিচ করে গেছে। এই ঘটনাকে বলে পার্টিশন। এই ঘটনাকে বলে কি পার্টিশন। এই পার্টিশন করে কিন্তু আমরা আবার এক্সট্রাকশনও করতে পারি। ধরো তুমি লিকুইড ওয়াই দিলা, তো কিছুটা জেড উঠে আসলো, হয়ে ইকুইলিব্রিয়াম চলে আসলো। এবার তুমি লিকুইড ওয়াইটাকে এখান থেকে ঢেলে সরায় নাও, তুমি যদি আবার নতুন করে লিকুইড ওয়াই দাও তো আবার পুরো খালি স্পেস, কারণ আবার জেডগুলো এখান থেকে এখানে উঠে আসবে কিছুটা, আবার ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তারপর আবার তুমি এটাকে ঢেলে দাও, আবার নতুন করে লিকুইড ওয়াই দাও, এভাবে করে করে আমরা এক্সট্রাকশন করতে। তো যাই হোক, তো এই ঘটনা হচ্ছে পার্টিশন। একটা সিঙ্গেল সাবস্টেন্স যখন দুইটা সলভেন্টের ভিতরে মিসিবল, মানে দুইটা সলভেন্টের ভিতরে একই সময় ডিজলভ থাকে, ইকুইলিব্রিয়াম মেনটেন করে, এই ঘটনাকে আমরা বলি পার্টিশন। তাহলে পার্টিশনে কি হয় বলো? when a single solute distributes itself between two immiscible solvents maintaining an equilibrium state is known as partition. ঠিক আছে কিনা? লেখো, when a single solute distributes itself single solute distributes itself between two immiscible solvents ইউনিফর্ম কালকে না করলে কিছু বলবো এখনো এই বানাতে দাও নাই, বানানো হয়ে গেছে কিন্তু নিতে যেতে ইচ্ছে করতেছে না। এইটা বললে তো হবে না, আনতে হবে। বিটুইন নিউ মার্কেটে যাও বাবা, এখনই যাও, গিয়ে নিয়ে আসো। এখন তো বাসায় কালকে ল্যাব, তো কি বলছি? immiscible solvents maintaining an equilibrium state. কি ঠিক আছে কিনা? তাহলে পার্টিশন কোএফিশিয়েন্টটা কি? পার্টিশন কোএফিশিয়েন্ট হচ্ছে এই যে লিকুইড এক্স এর মধ্যে কতটুকু জেড আছে আর লিকুইড ওয়াই এর মধ্যে কতটুকু জেড আছে, এটা রেশিওটা। যেমন আমরা এখানে বলবো কেপিসি ইকুয়ালস টু 3/2, ওয়াই এর মধ্যে কত? 3টা, জেড এর মধ্যে মানে এক্স এর মধ্যে কত? ঠিক আছে, লেখো পার্টিশন কোএফিশিয়েন্ট is the ratio of concentration of the solutes in the two solvents. In the two solvents. বলো ব্যাপারটা বুঝছো কিনা? যেমন এবার তুমি এখানে কোশ্চেনটা পড়ো, কি বলছে? এই আস্তে 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 বলো, এটা তো বললাম। তারপরে কি বল, কিছুই বল, লিখি দাও। 2 grams of betonic acid
in 100 cm³ ethoxyethane is added to water, তার মানে ইথক্সিইথেন বিউটানোইক অ্যাসিড ডিজলভ ছিল কার মধ্যে? ইথক্সিইথেনের মধ্যে। এখন ওইটা অ্যাড করা হচ্ছে কার সাথে? ওয়াটারের সাথে। কার সাথে বলো? ওয়াটারের সাথে। তো অবশ্যই এখন কিছুটা বিউটানোইক অ্যাসিড কি হবে? ওয়াটারের মধ্যে চলে যাবে। বিউটানোইক অ্যাসিড ইন কি? মানে ব্যাপারটা এরকম, এটা ইথক্সিইথেন ইটি লিখলাম, এখানে বিউটানোইক অ্যাসিড ছিল কিছুটা, তাই কিছুটা বলতে কত গ্রাম ছিল বলা আছে কোশ্চেনে? 2 গ্রাম ছিল। কত গ্রাম ছিল? 2 গ্রাম ছিল। আর এটা 100 cm। কিন্তু এখন কিছুক্ষণ পরে দেখা গেল যে এখানে রিমেইনিং আছে 1.62 গ্রাম। কত আছে? 1.62 গ্রাম। আর তাহলে এখানে কতটুকু চলে গেছে? ছিল 2, রিমেইনিং আছে 1.62, 0.8 গ্রাম এখানে চলে গেছে, তাই না? আচ্ছা লাগবে না। আর এই ওয়াটার এর ভলিউম ধরো VCM। তাহলে ছিল কার মধ্যে? ইথক্সিইথেনের মধ্যে। এখন গেছে কার মধ্যে? ওয়াটারের মধ্যে। রাজ যাও স্কুল ড্রেস নিয়ে আসো। মার্শিয়া স্কুল ড্রেস। ও তাহলে বলো, ছিল 2 গ্রাম আর সেখান থেকে 0.38 গ্রাম চলে গেল। তাহলে রিমেইনিং কত? 1.62 গ্রাম আর এখানে 0.38 গ্রাম। এখন কনসেন্ট্রেশন কত হবে এখানে? এক কাজ করো, কনসেন্ট্রেশন হচ্ছে গ্রাম পার cm³ বা মোল পার cm³ করলেই হয়েছে, বা মোল পার cm³। তাহলে আমি এখানে এখন কনসেন্ট্রেশন দেই গ্রাম পার অ্যাপ্লিকেশন লিখে দেন পিটির জন্য। আচ্ছা, আর এখানে 0.38 গ্রাম বাই কি VCM, VCM³ কি ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে বলো এখানে তাহলে KPC ইকুয়াল টু কি হবে? আমরা আগে বলছি এটা হচ্ছে কনসেন্ট্রেশনের রেশিও। তো ওয়াটারের মধ্যে কত? ওয়াটারের মধ্যে কত? 0.38 বাই V। আর ইথক্সিইথেনের মধ্যে কত? ঠিক আছে কিনা? KPCর ভ্যালু কত বলছে? 3.5। এবার তুমি V বের করো, হয়ে গেল। ঠিক আছে না? খুব সহজ। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? দেখতে হবে আগে ছিল কার মধ্যে, এখন গেল কার মধ্যে, কতটুকু গেল, কতটুকু আসছে ফাইনালি, সেখান থেকে কনসেন্ট্রেশন নিয়ে তারপর করবে। ঠিক আছে কিনা? তাহলে এইভাবে পার্টিশন কোএফিশিয়েন্টের আরও ম্যাথটা তার সাথে আমরা করতে পারবো খুব সহজ। এই ম্যাথটাই বাড়ি গিয়ে বারবার করবা, বুঝে বুঝে করতে হবে কিন্তু। আচ্ছা এইটা উপরে লিখলাম কেন? কারণ এইটার মধ্যে পরে গেছে, যেটার মধ্যে পরে যাবে সেটা উপরে থাকবে।
আর যেটার মধ্যে আগে ছিল সেটা হচ্ছে নিচে থাকে। কি ঠিক আছে কিনা? পার্টিশন কোএফিসিয়েন্টের কোনো ইউনিট নাই, কারণ গ্রাম পার সিএম কিউব ক্যান্সেল আউট, ঠিক কি না? বলো বিশেষ বুঝছো কেন? নেক্সট কি আছে আমাদের পড়া কন্টেন্ট? মেকিং বাফার সলিউশন। তো দেখো, তো পার্টিশন কোএফিসিয়েন্ট তো জাস্ট আমাদেরকে এইটা জানতে হেল্প করবে যে ঠিক আছে, ধরো লবণ তো মানে অ্যালকোহল তো বা ডেটল তো ডিজলভ ছিল পানির মধ্যে, আমি ভুল করে অনেক ক্ষেত্রে নারকেল তেল ফেলে দিলাম পানির উপরে, তো নারকেল তেল তো পানির মধ্যে মিক্স হবে না, তো কিছুটা ডেটল এখন নারকেল তেলের মধ্যেও চলে আসবে। তো কতটুকু ডেটল চলে আসলো, কতটুকু ডেটল নারকেল তেলের মধ্যে চলে আসলো? তা আমি যদি পানি আর নারকেল তেলের পার্টিশন কোএফিসিয়েন্ট জানি, তাহলে আমি পেয়ে যাবো যে হ্যাঁ কতটুকু ডেটল পানির মধ্যে চলে আসলো, মানে সরি নারকেল তেলের মধ্যে চলে আসলো, প্যারাশুট। কিন্তু ধরো এই যে ডেটল যদি কোনো অ্যাসিডিক বা বেসিক কম্পাউন্ড হতো, তাহলে ডেটল যে তুমি পানির মধ্যে মিক্স করছো, তো ডেটল যদি অ্যাসিডিক হয় তাহলে পানির পিএইচ কমে যাবে, ডেটল যদি বেসিক হয় তাহলে পানির পিএইচ বেড়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, মনে করো তার মানে ডেটলের কারণে পানির পিএইচ চেঞ্জ হয়, তার মানে পানির পিএইচ খুব ইজিলি চেঞ্জ করা যায়। একটুখানি অ্যাসিড অ্যাড করে দাও, পানি অ্যাসিডিক হয়ে যাবে। একটুখানি বেস অ্যাড করে দাও, মানে অ্যালকালি অ্যাড করে দাও, পানি বেসিক হয়ে যাবে, অ্যালকালাইন হয়ে যাবে। কিন্তু এইটা যদি মনে করো আমাদের কোনো বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে হয়, আমরা কিন্তু বায়োলজিতে পড়েছি যে এনজাইমস আর এক্সট্রিমলি সেন্সিটিভ টু পিএইচ। তো ধরো আমি যদি দিশার ভেইনে আমি যদি 1 ফোঁটা অ্যাসিড ঢুকাই দিই, তাহলে ব্লাডের পিএইচ তো অ্যাসিডিক হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা, তো ব্লাডের পিএইচ চেঞ্জ হয়, ব্লাড তার পিএইচকে সেম রাখে। আমি যদি দিশার ব্লাডের মধ্যে বেশ খানিকটা অ্যালকালিও দিয়ে দিই, তাও ব্লাডের পিএইচ চেঞ্জ হবে না। তো এই যে ব্লাডের পিএইচ যে চেঞ্জ হচ্ছে না, এটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ পিএইচ চেঞ্জ হলে এনজাইম নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই যে আমরা আমাদের ব্লাডকে বলবো যে ব্লাড হচ্ছে একটা বাফার সলিউশন, যে সলিউশন তাদের পিএইচকে চেঞ্জ হতে দেয় না, যে কোনো পিএইচের চেঞ্জকে রেজিস্ট করে, থামায় দেয়, সেই সলিউশনগুলোকে আমরা বলি বাফার সলিউশন। ধরো আমি তোমাকে একটা সলিউশন দিলাম, যে সলিউশনের মধ্যে আমি অল্প একটু অ্যাসিড অ্যাড করলাম, অ্যাসিড অ্যাড করলে তো স্বাভাবিক সলিউশনটা অ্যাসিডিক হয়ে যাওয়ার কথা, মানে পিএইচ কমে যাওয়ার কথা, তো আমি দেখলাম পিএইচ চেঞ্জ হলো না। আবার আমি একটু হ্যাঁ এখন ধরো সমস্যা নেই, আবার মনে করো আমি একটু অ্যালকালি অ্যাড করলাম, তো অ্যালকালি অ্যাড করলেও তো ওই সলিউশনের পিএইচ তাহলে বেড়ে যাওয়ার কথা, কিন্তু পরে দেখলাম যে না, পিএইচ তো বাড়েনি। তো যে সলিউশন হচ্ছে অ্যাসিড বেস দুইটাকেই নিউট্রাল করে দিতে পারে, যার ফলে ওর সলিউশনের কোনো চেঞ্জ, ওর সলিউশনের পিএইচের কোনো চেঞ্জ হয় না, ওই সলিউশনগুলোকে আমরা বলি বাফার সলিউশন। তাহলে লেখো, বাফার সলিউশন ইজ আ সলিউশন whose pH doesn't change
on addition of small amount of acid or alkali. ঠিক আছে কিনা? বাফার সলিউশন। আমাদের ব্লাড হচ্ছে একটা বাফার সলিউশন। এখন বাফার সলিউশন বেসিক্যালি বানাতে হয় কি দিয়ে? শোনো, এটা দিলে তুমি উইক অ্যাসিড নিবা, और কনজুগেটেড সল্ট নিবা, और তুমি একটা উইক অ্যালকালি নিবা, আর ওর কনজুগেটেড সল্ট নিবা। আচ্ছা, কনজুগেট মানে কি? কনজুগেট মানে হচ্ছে যার মধ্যে একটা হাইড্রোজেনের ডিফারেন্স থাকে। যেমন আমি যদি বলি উইক অ্যাসিড, কি ঠিক আছে কিনা? আর আমি যদি বলি এইটা CH3COO-, তো বলো এর সাথে এর কি ডিফারেন্স? একটা হাইড্রোজেন আয়নের ডিফারেন্স। তাহলে এটা যদি হয় উইক অ্যাসিড, তাহলে এইটা হচ্ছে ওর কনজুগেট। এটা অ্যাসিড কি করে বুঝলাম? ওই যে হাইড্রোজেন যে একটা কমে গেল মানে কি? ছেড়ে দিল, এই জন্য এটা অ্যাসিড বলছি। আচ্ছা, আমি যদি এমনটা বলতাম CH3COOH, আর এখানে বললাম CH3COOH2+, বলো এখানে কি হয়েছে? ওর সাথে ওর একটা হাইড্রোজেন আয়নের ডিফারেন্স, কিন্তু ও কি করেছে? হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়েছে না নিয়েছে? তখন আমরা এটাকে বলতাম উইক বেস, ইফ যদি এমনটা হতো। আর এটা হচ্ছে ওর কি? ঠিক আছে কিনা? তো উইক বেস বলতে আমরা বোঝাই NH3। মনে করে NH3 থেকে হলো NH4, তো ওর সাথে ওর কতটুকু ডিফারেন্স? একটা হাইড্রোজেন ডিফারেন্স। আচ্ছা, ওকে হাইড্রোজেন নিয়েছে না দিয়েছে? নিয়েছে, তাহলে উইক বেস। এটা হচ্ছে ওর কি? কনজুগেট। ঠিক আছে কিনা? তো তুমি যদি উইক অ্যাসিড নাও তাহলে কনজুগেটের একটা সল্ট নিতে হবে। সল্ট বলতে সেখানে মেটাল আসবে, হয়তো তুমি এটা সোডিয়াম সল্ট নাও, না পটাশিয়াম সল্ট নাও। ঠিক আছে কিনা? যেমন এখানে কি বলেছে বলো? লাস্টের কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা, একটা অর্গানিক কম্পাউন্ড আর একটা ইনঅর্গানিক। দেখি তোমার কোশ্চেনটা। আচ্ছা, শোনো, তাহলে বিউটানিক অ্যাসিড, এই যে বিউটানিক অ্যাসিড, এটা উইক অ্যাসিড, তাই না? তাহলে ওর বাফার সলিউশন দিতে হলে ওর সাথে ওর কনজুগেট লাগবে। কনজুগেট লাগবে। তো কনজুগেট বলতে ধরো C3H7COO নিলাম Na, তাই না?
এখন ধরো আমি কি এই কাজটা করতে পারি না? মনে করো অনেক CH3COOH আছে, অনেক CH3COOH আছে, এর সাথে আমি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, অল্প কিছু, অল্প কিছু। তাহলে কি হয় বলো? H OH কে নিয়ে ওয়াটার হয়ে যাবে, আর CH3COON এ থাকে। এই যে দেখো তো, কিছুটা বিটানোইক অ্যাসিড রিঅ্যাকশন করে এটা তৈরি করবে, কিন্তু আরও তো বিটানোইক অ্যাসিড আছে। তার মানে হ্যাঁ, তার মানে ওই সলিউশনের মধ্যে এখন বিটানোইক অ্যাসিডও আছে, আবার ওর কনজুগেটেড সল্টও আছে। হ্যাঁ, অনেক সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যাবে না, তাহলে সব বিটানোইক অ্যাসিড নাই থাকে, কিছু তো রাখতে হবে। তাহলে বিটানোইক অ্যাসিডের কে বাফার সলিউশন বানানোর জন্য আমি কি অ্যাড করতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারি, তাই না? বেস। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড বলতে আমরা লিখবো স্মল অ্যামাউন্ট অফ কি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এখানে ওই এই যে কনজুগেটেড সল্ট তৈরি হচ্ছে, আর তো বাকি বিটানোইক অ্যাসিড থাকবে, কারণ আমি তো অল্প একটু দিয়েছি। আর অর্গানিক কম্পাউন্ড বলতে মনে রাখবা, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক বেস বলতে আমরা বোঝাচ্ছি অ্যামাইন গ্রুপ, অ্যামাইন যেগুলো। ধরো C3H7COOH প্লাস ধরো বললাম CH3NH2, ঠিক আছে কিনা? CH3NH2 এর মার্কিং দেখো তো, আচ্ছা নোট করা। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে ওরা কিন্তু আরো কি সিম্পল আনসার দিয়েছে। ওরা অর্গানিক কম্পাউন্ড বলতে ওরা বলছে যে তুমি এটার সাথে ডাইরেক্টলি এইটাই বাইরে থেকে অ্যাড করে দাও, এই স্যাম্পল অন্য কোনো জায়গার থেকে ডাইরেক্ট তুমি বিটানোইক অ্যাসিডের সাথে মিশাই দাও, এটা হতে পারে। আর আমরা কি অল্প একটু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেও কিন্তু এটা তৈরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আবার বেশি অ্যাড করলে কি হবে? সব বিটানোইক অ্যাসিড তো সল্ট হয়ে যাবে, তাহলে এটা তো আর থাকলো না। তাহলে আমাদের দরকার ছিল উইক অ্যাসিড প্লাস কনজুগেটেড সল্ট, তো সে সল্টে শুধু পাচ্ছি, উইক অ্যাসিড তো থাকলো না, যদি বেশি অ্যাড করে দিই, তাহলে বেশি অ্যাড করে দেবো। হ্যাঁ, তাহলে এইগুলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সলিবিলিটি প্রোডাক্টের যে বিষয়টা, এটা আমরা নেক্সটে পড়বো। বেসিক্যালি আমাদের এই পেপারটা শেষ, এখন আমরা নেক্সট ডেতে এই পেপারটা পুরোটা ধরে আরেকটা সলভ করবো, ঠিক আছে?